পলিথিনের উৎপাদন কমাতে হবে, ব্যবহার কমাতে হবে এবং এর যে ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে। আপনারা জানেন চট্টগ্রাম মহানগরীতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা মন্ত্রণালয়ের সময়ে সময়ে যে নির্দেশনা এগুলো আমরা প্রতিপালন করছি এবং সাম্প্রতিক সময়ে আমাদের মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আসছে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে অবহিত করতে চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পুরোপুরি আমরা বোতলজাত পানি পুরোপুরি বন্ধ করেছি এবং আজকের যে অনুষ্ঠান এখানেও আমরা কোনো ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহার করিনি। আমরা এখানে আমাদের লিফলেট আমরা বিতরণ করছি, আমরা অ্যাওয়ারনেস কার্যক্রম করি। পাশাপাশি আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের সদয় জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের চট্টগ্রামে আমাদের ইউনিলিভার এবং ইপসা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা একটা ট্রাইপার্টি এমইউ করেছি এবং এর মাধ্যমে আমরা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করছি এটা এবং অনেকাংশে কাজ দিচ্ছে। পাশাপাশি আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় আমরা আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে 79টি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর 80,000-এর বেশি শিক্ষার্থীকে এই বিষয়ে সচেতন করার জন্য আমরা একটি প্রশিক্ষণ পুল গঠন করার উদ্যোগ নিয়েছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি নিশ্চিত হতে পারেন 2025 সালের মধ্যে আমরা চট্টগ্রাম মহানগরের একটি বড় অংশকে এই বিষয়ে সচেতন করে তুলব। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি দীর্ঘদিন থেকে এই সেক্টরে কাজ করছেন, আপনি আপনার যে নির্দেশনা এই আজকের সবাই সেটি আমরা লিপিবদ্ধ করব এবং আমরা মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে এগুলো পূর্ণ সমর্থন আমাদের থাকবে এবং আমরা পুরোপুরি এটা বাস্তবায়ন করব। সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা সকলে জানি যে পলিথিন শপিং ব্যাগ কি। পলিথিন মূলত একটি ইথিলিন এবং পলিথিন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন একটি পেট্রোলিয়াম জাতীয় পণ্য যা পলিইথাইলিন ও পলিপ্রোপাইলিন নামক যৌগ থেকে উৎপন্ন হয় এবং এটি বিভিন্ন ক্রয় বিক্রয় সামগ্রী রাখার জন্য ঠোঙ্গা বা একটি ধারক জাতীয় পদার্থ যেটা আমরা সচরাচর সকলে ব্যবহার করি। আমরা বিভিন্ন ধরনের পলিথিন দেখতে পাই। আমাদের অনেকেরই ধারণা আছে যে লাল টিস্যু ব্যাগগুলা কিংবা নেট ব্যাগগুলো এগুলো হয়তো পলিথিন না, কিন্তু সবগুলোই কিন্তু পলিথিনের যে যৌগ পলিথিন এবং পলিইথাইলিন সেটি দিয়ে তৈরি। সুতরাং আমরা ছবিতে দেখতে পাচ্ছি এগুলো সবই পলিথিনের বিভিন্ন রকমের উপকরণ এবং বিভিন্ন রকমের যৌগ দিয়ে তৈরি, সবগুলোকে আমরা পলিথিন বলি। আমরা কিছু তথ্য এখানে আমরা দেখাচ্ছি। একটি ভয়ঙ্কর তথ্য আমি উপস্থাপন করি যে প্রথমে যে প্রতিটি ব্যক্তি প্রতি বছর প্রায় আমরা 50,000-এর বেশি মাইক্রোপ্লাস্টিক, যেটাকে ক্ষুদ্র প্লাস্টিক বলে, সেটি আমরা বিভিন্ন শ্বাস প্রশ্বাস এবং খাদ্যদ্রব্যের মাধ্যমে আমরা গ্রহণ করি, যেটি কিনা ক্যান্সারের একটি অন্যতম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সমুদ্রে আমরা বাংলাদেশ সহ পৃথিবীতে যে পলিথিন এবং প্লাস্টিকের যে বর্জ্য উৎপন্ন হয় সেটি প্রায় 80% এটি আমাদের পরিবেশ এবং জলাশয়ে পতিত হয়, মাত্র 20% আমরা এটি রিসাইকেল করতে পারি। আমাদের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা গত 1 অক্টোবর থেকে সুপার শপে এবং গত 1 নভেম্বর থেকে সারা দেশের কাঁচা বাজারে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছি এবং এর বিষয়ে আমরা নানা ধরনের অ্যাক্টিভিটি পরিচালনা করছি। বিশেষ করে স্টেক হোল্ডার সভা এবং বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম এবং পাশাপাশি আমাদের যে এটা 2002 সাল থেকে আপনারা সবাই জানেন যে 2002 সালে এই পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়, কিন্তু তারপরে আমরা এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে এটি আমরা আরো গভীরভাবে এই অভিযান এবং জনসচেতনতা এবং এই মত বিনিময় সভাগুলো করে যাচ্ছি। এই প্লাস্টিক দূষণের যে ভয়াবহ চিত্র এটি গতকালকে আপনারা দেখেছেন যে চট্টগ্রাম শহরে মাননীয় উপদেষ্টা মহোদয় সহ মেয়র মহোদয় সকলেই পরিদর্শন করেছেন যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে এই যে পলিথিন এবং প্লাস্টিকের এই ভয়াবহ দূষণ এবং বিভিন্ন জলাশয় এবং খালগুলা এই প্লাস্টিক দ্বারা পরিপূর্ণ হওয়ার কারণে জলাবদ্ধতা একটি অন্যতম কারণ। এই প্লাস্টিক কেন এত ক্ষতিকর? কারণ এক একটা উপাদান পরিবেশে প্রায় 450 বছর
এই প্লাস্টিকের বোতল এটি পরিবেশে এটি বিরাজ করে, এটি কোনো পচনশীল নয়, এই কারণে এটি সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে বিরাজ করছে। আমরা একটু আগে বললাম যে পলিথিনের বিভিন্ন ধরনের ক্ষতিকারক দিক রয়েছে, এটা আপনারা অনেকেই জানেন। তবু আমরা বলছি যে এটি পৃথিবীর পানি, বায়ু, মাটি এবং প্রাণী, জৈব বৈচিত্র্য সকলের জন্য এটি দীর্ঘমেয়াদী একটি নেতিবাচক প্রভাব বিস্তার করছে। আরেকটি তথ্য আপনাদেরকে দিই, আমাদের মানুষের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কে প্রায় 4800 মাইক্রোগ্রাম প্লাস্টিক পাওয়া গেছে, যেটি কিনা 99.5% ব্রেন এবং 0.5% প্লাস্টিক। এছাড়া সম্প্রতি ইটালির বিজ্ঞানীগণ এটি প্রমাণ করেছেন যে মায়ের দুধেও প্লাস্টিকের কণা উপস্থিতি পাওয়া গেছে, যেটি কিনা সদ্যজাত শিশুর শরীরে এই প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, যা কিনা আমাদের জিনগত পরিবর্তন এবং ক্যান্সার সহ নানা ধরনের জটিল রোগের অন্যতম প্রধান কারণ। আমরা পলিথিনের শপিং ব্যাগ, এটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের 6 ক ধারার বিধান মতে 2002 সালে এই পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, পরিবহন, বিপণন, মজুদ এবং ব্যবহার বন্ধ ঘোষণা করা হয়। এবং এটি এই পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কোনো তালিকা আমাদের দেশে ছিল না। এই 2024 সালের 28 অগস্ট এই সরকার দায়িত্ব গ্রহণের পরে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের 17টি আইটেম সহ একটি তালিকা প্রকাশ করি, যেটার 13 নম্বর ক্রমিকে পলিথিন, পলিইথিলিন বা এই জাতীয় দ্রব্য দ্বারা বস্তু কে নির্দিষ্ট করা হয়েছে এবং এটি গেজেট আকারে প্রকাশ পেয়েছে। পরবর্তীতে আমরা সরকারি কার্যালয়ে, বিশেষ করে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় একটি আধা সরকারি পত্র বা ডিও লেটার পাঠান। সেই প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল সরকারি কার্যালয় এবং মাঠ প্রশাসন সহ সকল দপ্তরকে নির্দেশনা প্রদান করে যে সকল দপ্তরে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে এবং বিশেষ করে এই যে পানির বোতল সহ আমরা যে দৈনন্দিন কাজে, অফিসিয়াল কাজে যে ধরনের দ্রব্য ব্যবহার করি, সে বিষয়গুলো ব্যবহার করা যাবে না এবং এর বিকল্প কি কি ধরনের ব্যবহার করতে হবে সে সংক্রান্তে একটি নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়। পরবর্তীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি মনিটরিং কমিটি করে এবং টাস্ক ফোর্স করে, যেটি কিনা নিয়মিত বাজার মনিটরিং এবং মোবাইল কোড সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিয়মিত সভা করে যাচ্ছে। আর এটি আপনারা সবাই জানেন যে পত্রপত্রিকা এবং বিভিন্ন প্রেস মিডিয়াতে আমরা 1 নভেম্বর থেকে যে অভিযান পরিচালনা করছি সে বিষয়ে আমরা গণবিজ্ঞপ্তি জারি করেছি। আর এটির একটু সংক্ষেপে বলে রাখি যে উৎপাদন, আমদানি এবং বাজারজাতকরণের জন্য এই আইনের 4 ক ধারায় বিভিন্ন ধরনের দণ্ডের উল্লেখ আছে। এটি প্রথম অপরাধের ক্ষেত্রে 2 বছর এবং দ্বিতীয় অপরাধের ক্ষেত্রে 2 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদের জরিমানার বিধান আছে। এবং 4 খ ধারায় বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ এবং বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে এটি সর্বোচ্চ অনধিক 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার বিধান আছে। আমরা যে কার্যক্রমগুলো করেছি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, মাননীয় উপদেষ্টা এবং আমাদের মন্ত্রণালয়ের যে টিম, আমরা বিভিন্ন কাঁচা বাজার এবং সুপার শপগুলোতে এই পলিথিন বিরোধী কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছি। তারই কিছু চিত্র আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সকলে আমাদেরকে বলে যে আপনারা উৎপাদন কেন বন্ধ করেন না, উৎপাদন বন্ধ করলেই তো সমস্যার সমাধান অনেকখানি কমে যায়। তো আমরা সেখানেও কাজ করছি। গত এই মাসেই 2টো আমরা সভা করেছি। গত মাসে পলিথিন যারা উৎপাদন করে তাদের সাথে আমরা বিভিন্ন সময় মত বিনিময় সভা করেছি এবং আপনারা জানবেন যে এই পলিথিন উৎপাদনকারী এবং ব্যবসা করে তাদের যে কয়েকটি সংগঠন রয়েছে তাদের সাথে আমরা গত 7 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারদের উপস্থিতিতে তাদের সাথে আমরা বৈঠক করি এবং তারা আমাদেরকে প্রতিজ্ঞা করেছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের সংগঠন থেকে পলিথিন যেগুলো নিষিদ্ধ ঘোষিত পলিথিন সেটি তারা উৎপন্ন করবে না। তো তারপরেও আমরা দেখি যে বিভিন্ন সময়ে ঢাকার কামরাঙ্গীরচর এবং পুরান ঢাকার কিছু জায়গায় যে পলিথিনের উৎপাদন এবং বিপণন কার্যক্রম চলমান আছে। এটি গত 16 তারিখে আপনারা আমাদের ছবিতে দেখবেন যে 16 তারিখে আমাদের মন্ত্রণালয়ের একজন উপসচিবের নেতৃত্বে কামরাঙ্গীরচর এলাকায় 3টি কারখানাকে আমরা সিলগালা করেছি। প্রায় 100 টনের উপরে পলিথিন জব্দ করা হয় এবং ওই কারখানা সমূহের যে সেবা সংযোগগুলো আছে, বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য সংযোগ, সেগুলো আমরা বিচ্ছিন্ন করি।
এছাড়া এর আগেও 13 নভেম্বর আমরা পুরান ঢাকার কয়েকটি এলাকাতে অভিযান পরিচালনা করেছিলাম। তো সেই অভিযানের কিছু চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শুধু ঢাকা না, আমরা আমাদের মন্ত্রণালয় থেকে এবং চট্টগ্রাম থেকেও আমাদের পরিকল্পনা রয়েছে যে চট্টগ্রামে বিভিন্ন পলিথিন উৎপাদনকারী কারখানা আছে যেগুলো নিষিদ্ধ ঘোষিত পলিথিন, সেগুলোর বিষয়েও মানে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। যে কোনো সময় অভিযান পরিচালিত হবে। আপনারা দেখছেন যে এই যাবৎকাল 3রা নভেম্বর থেকে এ পর্যন্ত মোট আমরা 240টি মোবাইল কোর্ট করেছি। 482টি প্রতিষ্ঠান থেকে প্রায় 33 লক্ষ উপরে জরিমানা করা হয়েছে এবং 7টি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে এবং ব্যাপক প্রায় 86,227 কেজি পলিথিন কিন্তু আমরা জব্দ করেছি। সমস্যাটা হচ্ছে এই জব্দকৃত পলিথিন ডিসপোজ করাটাও আরেকটি আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এছাড়া আমাদের যে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকেও পলিথিন বিরোধী বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে প্রায় 2,30,000 টাকা জরিমানা করা হয়েছে এবং পরিবেশ অধিদপ্তর থেকে প্রায় 10,87,000 টাকা জরিমানা হয়েছে এবং 18,000 কেজির উপরে পলিথিন জব্দ করা হয়েছে। আমরা আমাদের যেটি করতে হবে এখন, পলিথিনের যে ব্যাপক ব্যবহার সেটি বন্ধ করার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম নিয়েছে। বিকল্প ব্যাগ, অনেকে বলে যে বিকল্প ব্যাগ বাজার নাই, কিন্তু বিকল্প ব্যাগ বাজারে ইতিমধ্যে আপনারা দেখবেন যে অ্যাভেলেবেল হয়েছে এবং আমাদের যেটা 3R পলিসি সেটি বাস্তবায়ন করতে হবে এবং আমাদের যে EPR এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি সেটা নিয়েও সরকার কাজ করছে। সুতরাং সার্বিকভাবে আমাদের যে মানুষের যে অভ্যাস, সেই অভ্যাসগত পরিবর্তন যদি আমরা করতে পারি, আমরা মনে করি যে পলিথিনের এই ব্যবহার আমরা অনেকাংশেই আমরা রোধ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা অল্টারনেটিভস, যেগুলো দিয়ে আমরা এই পলিথিনের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো সংক্ষেপে এটি আমার উপস্থাপনা। আমাকে সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট কর্মকর্তা বৃন্দ, আর আপনারা যারা এসেছেন সবাইকে আমার শুভেচ্ছা। প্রথমেই আমি একটা সংশোধনী দিতে চাচ্ছি। আমাকে নগর পরিকল্পনাবিদ হিসেবে বলা হয়েছে। ইনফ্যাক্ট আমি নগর পরিকল্পনাবিদ নই, আমার সার্টিফিকেটও নাই নগর পরিকল্পনাবিদের। আমি একজন প্রকৌশলী। তবে হ্যাঁ, চট্টগ্রাম নিয়ে আমি কাজ করি, চট্টগ্রামের মাস্টার প্ল্যানেও কাজ করেছি, তাই চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে আমি চিন্তা করি। তো আজকে এখানে যে পলিথিনের বিষয়টা এসছে, অবশ্যই পলিথিন সম্পর্কে আপনারা সবাই জানেন, আমি এই বিষয়ে কিছুই বলবো না। সেটার যে খারাপ দিকগুলো, যে আমাদের চট্টগ্রামে জলবদ্ধতা থেকে শুরু করে অনেক কিছুই যে ক্ষতিমূলক হচ্ছে, সেগুলো আমাদের সবাইকেই বুঝতে হবে, জানতে হবে। আর যতই আমরা পলিথিনের বিরুদ্ধে কথা বলি না কেন, এই পলিথিন যদি আমাদের বন্ধ করতে হয়, আমাদের এটার আগে অল্টারনেটিভটা যাতে আমরা সহজভাবে পেতে পারি এবং সস্তায় বাজার থেকে কিনতে হয়, 20 টাকা, 27 টাকা, 30 টাকা দামের আরো সস্তায় যদি পাওয়া যায়, সেটা সবার জন্য খুব মঙ্গল হবে। সেই দিকে আমাদের সেই বিকল্প ব্যবস্থাটুকু আগে করতে হবে। আর একই সাথে যে এই পলিথিন ব্যবহারের সাথে যে আমাদের একটা সমস্যা, যেটা জলাবদ্ধতা, আজকে বিকালে সেই জলাবদ্ধতা নিয়ে সভা হবে। তবে আমি বলতে চাই যে আমাদের নিজেদের মধ্যে আমরা যদি সচেতন না হই, আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু আমরা যতই আইন কানুন করি না কেন, কোনো কিছুই সম্ভব হবে না। আর এগুলোর জন্য প্রয়োজন হবে ইনস্টিটিউশনাল রিফর্ম আর ল্যান্ড ইউজ প্ল্যানিং। সেটা যদি আমরা সঠিকভাবে করতে না পারি, তাহলে যতই আমরা পরিকল্পনা করি না কেন, আমাদের এই পরিকল্পনাগুলো আলটিমেটলি আমরা একটা সুন্দর নগর গড়ে তুলতে পারবো না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আমরা প্লাস্টিক নিষিদ্ধ করেছি, প্লাস্টিকের গুটি আমদানি কেন সীমাবদ্ধতা করা হচ্ছে না? কারণ এই প্লাস্টিক আমাদের কর্ণফুলীকে অলরেডি ধ্বংস করে ফেলেছে। চট্টগ্রামের যে কয়েকটা নালা এবং খাল আছে, সেখানে এখনো লক্ষ টন প্লাস্টিক পড়ে আছে, যেগুলি সামনে বর্ষাকালে এই খাল নালা দিয়ে কর্ণফুলীতে পড়বে এবং এই শহরটাকে আমরা চিরতরে ধ্বংস করছি। আমরা দীর্ঘদিন ধরেই এই প্লাস্টিকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে
পরিবেশ রক্ষার স্বার্থে। তো এখন জনগণের যে আশা প্রত্যাশা, প্লাস্টিকের বিকল্প আমাদের মাননীয় উপদেষ্টা যে ব্যাগ ব্যবহারের কথা বলেছেন, সেই বিষয়ে যখন আমরা জনগণকে সচেতন করতে গেছি তখন ওনারা বলল এটা তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, এবং এই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগে নগরবাসীকে যদি সচেতনতা করা যায় এই পলিথিনের বিরুদ্ধে, এই আপনার জুট ব্যাগ ব্যবহারের, তাহলে নগরের পাশাপাশি পার্শ্ববর্তী যে গ্রাম আছে চট্টগ্রামের কর্ণফুলীর চারদিকে সব জায়গায় এটা আরো বেশি সচেতনতামূলক ব্যবহার বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। এটা অতি সত্বর দ্রুত পদক্ষেপ নিলে আমি মনে করি আরো দ্রুত বাস্তবায়ন করা যাবে। ধন্যবাদ। শুভ সকাল, আমি জরিনা হোসেন, আমি একজন স্থপতি এবং নগর পরিকল্পনাবিদ, বর্তমানে বোর্ড সদস্য আছি চৌকি। আমাদের একটা সিভিক ফোরাম আছে, পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম, সেটা সেক্রেটারি অনেকদিন থেকে কাজ করছি। আমি সবাই যেরকম অল্টারনেটিভ নাই এই জিনিসটা আমি ঠিক মানতে রাজি না। 40 বছর আগে, আমার বয়স যেহেতু অনেক বেশি, আমি অনেক বছর পর্যন্ত আমাদের প্রত্যেকের বাসায় 3-4টা চটের ব্যাগ থাকতো, যেগুলা নিয়ে সবাই বাজারে যেত। সুতরাং ওই অভ্যাসটা তো আমরা ফেরত আনতেই পারি। এরপরে তো ধারাবাহিক ভাবে আপনারা অন্য অনেক কিছুই করবেন। এখন আমি গভর্নেন্সের ব্যাপারটা একটু আসতে চাই। আমরা যদি মনে করেন রেলওয়ে স্টেশন, যেগুলো ইনস্টিটিউশন আছে যেখানে অনেক মানুষজন যাতায়াত করেন, সেইখানে যদি আমরা কিছুটা, কারণ ওইখানে তো আমাদের মানে কি বলবো, মানে ইনস্টিটিউশন মানুষজন আছে দেখভাল করার জন্য, আমরা যদি ট্রেনগুলোকে বন্ধ করে দেই প্রত্যেকটা রেল স্টেশনে, যে কেউ পলিথিনের ব্যাগ নিয়ে কিছু আনতে পারবে না, তাহলে আপনি চট্টগ্রামের রেল স্টেশন রেল দিয়ে যান কিংবা ঢাকায়, চারদিকে জানালার বাইরে খালি দেখবেন স্তূপ আর স্তূপ পলিথিন, যেগুলা রাত্রে ট্রেনে গেলে আমি দেখি জ্বালানো হচ্ছে। তো দুই দিকে বায়ু দূষণ হচ্ছে আর মাটি দূষণ তো হচ্ছে, দৃষ্টি দূষণ হচ্ছে। তাইলে আমরা কেমন করে পর্যটন সমৃদ্ধ একটা দেশ হব? এইটা নেক্সট হচ্ছে অন্যান্য এইরকম মানে অন্যান্য প্রতিষ্ঠান, যেরকম প্রাতিষ্ঠানিক জায়গায় যেখানে আমরা ইজিলি হাত দিতে পারবো, বাজার ভেন্ডার এরকম জায়গায় আমরা হয়তো অত সহজে যেতে পারবো না। নেক্সট হচ্ছে গিয়ে এই যে মনে করেন ছোট একটা এলাকা, সিআরবি এলাকা, ওইখানে পাহাড়ের উপরে যেসব বাংলোগুলো আছে, আপনি যদি একটু তাকাবেন দেখবেন সব স্লোপ দিয়ে পলিথিন ইয়ে পড়ছে। তো এগুলা তো আমরা খুব ইজিলি বন্ধ করতে পারি, মানে এইগুলা তো সহজ আমার কাছে মনে হয় এগুলা বন্ধ করা। নেক্সট হচ্ছে গিয়ে আমরা যদি পরিকল্পিত আবাসিক এলাকাগুলা ধরি, কারণ প্রত্যেকটার এক একটা কমিটি থাকে, রেসিডেন্সিয়াল কমিটি, আগ্রাবাদ বলেন, নাসিরা বলেন, তাই ওদের মধ্যে যদি একটা আমরা বলি যে আপনারা এটা ইয়ে করেন, কারণ নগর তো একটা উইন উইন সিচুয়েশন হতে হয়, সবকিছু তো সরকার করে দিবে না। মানে আমি যদি নগর থেকে উপকৃত হই, নগরকে ফিরে দেওয়ার কাজ দায়িত্ব আমার। এটা অনেক দেশে তো ইন লিউ অফ দিস আপনি এটা দেন নগরকে, তো এটা তো আমরা করতেই পারি। তো নেক্সট হচ্ছে যে ডেভেলপমেন্ট, এই যে ছোট ছোট প্লটে 20টা 100টা 60টা এরকম, ওদের ওয়েস্ট ম্যানেজমেন্ট কি আছে? দে হ্যাভ টু গিভ ব্যাক টু দ্য সিটি। তো এই আমি বলছি যে আমরা যদি ধাপে ধাপে এরকম আসি, যে ইনস্টিটিউশনস যেগুলো আমাদের ছোট আকারে আমরা কন্ট্রোল করতে পারি, তারপরে মানে প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়াস কিংবা কমার্শিয়াল এরিয়াস, এইখানে যেখানে কমিটি থাকে প্রত্যেকের, এরপরে যদি আসি ডেভেলপমেন্ট, যে ওরা তারপরে ইন্ডিভিজুয়াল লেভেলে আসতে পারি। প্রত্যেকের মনে হয় দায়িত্ব আছে, একটা শপিং সেন্টার বলেন এরকম আছে, তো এইগুলো এরপরের ধাপে যেতে পারি। ধন্যবাদ। আপনারা হাত তুলবেন যখনই শেষ হবে, আর একটু মনোযোগ আকর্ষণ করবেন, হয়তো আপনার কাছে পৌঁছাতে একটু সময় লাগবে, ধৈর্য ধরবেন।
আসসালামু আলাইকুম, আমাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, প্রাণীবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একই সাথে কোঅর্ডিনেটর হালদারি বা রিসার্চ ল্যাবরেটরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি আসলে ব্যক্তিগতভাবে চট্টগ্রামের নদী পরিবেশ নিয়ে কাজ করি প্রায় দীর্ঘ 30 বছর। আমাদের এই চট্টগ্রামের নদী পরিবেশ রক্ষা আন্দোলন এবং একাডেমিক রিসার্চ এগুলো যাদের নেতৃত্ব দিয়েছেন, আজকে সবাই এখানে উপস্থিত চট্টগ্রামের যারা, আর ঢাকাতে যারা নেতৃত্ব দিয়েছেন তিনি আজকে এখানে প্রধান অতিথি, এবং এর সাথে যুক্ত হয়েছে চট্টগ্রামের নতুন ডিনামিক এবং ক্লিন ইমেজের একজন মেয়র। আমার মনে হয় আমরা এতদিন পর্যন্ত যে 23 বছর ধরে যে আন্দোলনটা করে আসছি চট্টগ্রামের পরিবেশ একটা চট্টগ্রামের জন্য, সেটা মূলত সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর আজকে আমরা যার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি 23 বছর, তিনি আজকে সেই চেয়ারে বসা। সুতরাং আমার মনে হয় চট্টগ্রামের এখনই বাংলাদেশে একটা সুবর্ণ সময় আমাদের চট্টগ্রামের পরিবেশ দূষণমুক্ত করা এবং পলিথিন মুক্ত করার জন্য। তো আমি এক্ষেত্রে শুধুমাত্র আমরা সম্প্রতি আমার একটা টিম কাজ করছে চট্টগ্রামের নদী এবং খাল দূষণ এবং জলাবদ্ধতার প্রভাবের উপর। আমি আশা করি সম্মানিত উপদেষ্টা এবং মাননীয় মেয়র মহোদয়কে একটা রিপোর্ট আমি দিব হয়তো 1 সপ্তাহের মধ্যে, আমার ফাইন্ডিংস সহ আমি এটা দিব। তবে আমি যেটা মনে করি আজকে যে পলিথিন দূষণ আমাদের কিউট স্পিকার সিটি কর্পোরেশন উপস্থাপন করেছেন চমৎকার, এটা আমাদের সরাসরি ব্লাডে পৌঁছে প্রজনন আমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা ইস্যু নিয়ে উনি আজকে এখানে চট্টগ্রামে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর এই পলিথিন দূষণ থেকে ভয়াবহতা থেকে মুক্ত হওয়ার জন্য আরেকটা বিষয় রয়েছে, এটা প্রধান স্টেক হোল্ডার হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এবং সেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজকের এই প্রোগ্রামের আয়োজক। কারণ আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যতম এজেন্ডা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘদিন অনেক মেয়র আসছেন, ওনাদের নির্বাচনী কমিটমেন্ট থাকেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে পাইনি। আমি আশা করবো আমাদের যে নতুন ডিনামিক যে মেয়র মহোদয় আসছেন, আমাদের স্মার্ট মেয়র, ক্লিন ইমেজের মেয়র আসছেন, ওনার প্রথম এজেন্ডা হবে একটা এই বর্জ্য ব্যবস্থাপনা, এবং সেই বর্জ্য ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর। কারণ আমাদের বর্তমান যে বর্জ্য ব্যবস্থাপনা আছে সেটা সুইপার নির্ভর, অর্থাৎ ম্যানুয়াল। আমার মনে হয় পৃথিবীর কোন শহরে কোন দেশে এই ম্যানুয়াল বর্জ্য ব্যবস্থাপনা এখন নাই। আমি খুব সম্প্রতি 1 মাস আগে একটা আমাদের প্রায় ইকোনমিক একই লেভেলের একটা রাষ্ট্র শ্রীলঙ্কার কলম্বো ভিজিট করেছে, আমি খুব সারপ্রাইজড হয়েছি। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সেগুলোর দিকে আমরা তুলনা করবো না, তাদের ইকোনমিক অনেক হাই, কিন্তু শ্রীলঙ্কা আমাদের প্রায় সমকক্ষ। আপনি কলম্বো শহরে সত্যিকারের গ্রিন এবং ক্লিন সিটি যাকে বলে আমরা সত্যিকারে সেটা দেখে আসছি। আমি মেয়র মহোদয়কে আহ্বান করব কলম্বো সিটি ভিজিট করে ওনাদের কনসেপ্টটা নিয়ে আসার জন্য। আমি একজন ক্যালানি ইউনিভার্সিটি একজন প্রফেসরকে জিজ্ঞেস করেছি আপনাদের নদী পলিথিন মুক্ত, আমি এই 4-5 দিন ছিলাম, একটা পলিথিন আমি কলম্বো শহরে দেখিনি, এটি কিভাবে সম্ভব হয়েছে? উনি আমাকে উত্তর দিয়েছেন, বলেছেন আমাদের মানসিকতার পরিবর্তন করেছে। আসলে আমাদেরকেও মানসিকতার পরিবর্তন করতে হবে, এটা একটা বিষয়। আমি মনে করি এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি প্রযুক্তি নির্ভর বর্জ্য ব্যবস্থাপনা যদি প্রণয়ন করতে পারেন, আমরা এই পলিথিন দূষণ থেকে মুক্ত হতে পারি। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে বিকল্প উদ্ভাবনের দিকে আমার মাননীয় উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বিকল্প উদ্ভাবন, পলিথিনের বিকল্প উদ্ভাবনের দিকে নজর দিতে হবে, এদিকে আমাদের তরুণ সমাজকে উৎসাহিত করতে হবে। তবেই, কারণ এখন প্রচুর বিকল্প মেটেরিয়ালস আসছে, এই পলিথিন দিয়ে আমরা রোড থেকে শুরু করে বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করে এমন কোনো সামগ্রী আমরা বিকল্প তৈরি করতে পারি না। অর্থাৎ আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য এখন আমাদের জন্য বার্ডেন, সেই বার্ডেনকে আমাদের রিসোর্সে কনভার্ট করতে হবে। আমি আবার বলছি, আমাদের যে বর্তমান যে বর্জ্যটা বার্ডেন, সেই বার্ডেনকে আমাদেরকে রিসোর্সে কনভার্ট করতে হবে। সেই রিসোর্সে কনভার্ট করলে আমাদের পরিবেশ মুক্ত থাকবে, আমাদের যে বেকার কর্মসংস্থান তৈরি হবে, এবং সবচেয়ে বড় আমাদের জনস্বাস্থ্য সুন্দর হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি সমবক্তিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক। আপনারা জানেন যে চট্টগ্রামকে এক সময়
প্রাচ্যের রানী, এরপরে বন্দরনগর চট্টগ্রাম, এরপরে আমরা আরো অনেকগুলো প্রত্যাশা আমাদের মাঝে ছড়ে দেওয়া হয়েছিল বাণিজ্যিক রাজধানী হবে। দুঃখজনক হলো সেগুলো প্রায় বিলুপ্ত এইসব কথাগুলো। কারণ হচ্ছে আমরা এই শহরটাকে আর শহর রাখিনি, চট্টগ্রামকে চট্টগ্রাম রাখিনি। যে জায়গা থেকে কথা বলছি যে পলিথিনের ব্যাপারে অনেক কথা হয়ে গেছে। আমি শুধু একটি কথা বলবো, মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। উনি চট্টগ্রামে বেড়ে ওঠা, জন্ম আমার এলাকায়, এবং চট্টগ্রামের আনাচে কানাচে ওনার যাওয়া আসা হয়ে যাচ্ছে, জানেন উনি কি করতে হবে। তবে পলিথিন বন্ধ, পলিথিনের ভয়ঙ্কর যে বিষয়টা পরিবেশ বিপর্যয়, এগুলো আর বলার অবকাশ রাখে না। তবে উনি সচেতনতার পাশাপাশি কিন্তু আমাদেরকেও কিন্তু আপনি ছাড় দেবেন না। আমরা যারা পলিথিন ছুড়ে দিচ্ছি, আপনি আমাদের ব্যাপারে একটু কঠোর হবেন। আমাদের জন্য যদি ফাইন পেনাল্টি করতে হয় করবেন, না হলে আমাদেরকে সোজা করা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে আসছি। বিদ্যানন্দ ফাউন্ডেশন প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর প্লাস্টিক দূষণ প্রতিরোধে অলমোস্ট কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমি এগুলো আপনাদেরকে একটু বলতে চাই। আমরা প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর নামে পুরো বাংলাদেশে কিছু কার্যক্রম পরিচালনা করে আসছি। এর মধ্যে চট্টগ্রামে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করছি, যেখানে আমাদের 2টা পার্মানেন্ট প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর থাকবে এবং হচ্ছে 50টা আমরা বিভিন্ন প্লাস্টিক ক্যাম্পেইন, ইন্ডিভিজুয়াল প্লাস্টিক ক্যাম্পেইনের মাধ্যমে 1 বছরে আমরা আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমরা প্রায় 200 মেট্রিক টন প্লাস্টিক আমরা কালেক্ট করব। এখন আমরা এটা কিভাবে কালেক্ট করব? আমাদের কালেক্টের প্রসেসটা হচ্ছে যে প্লাস্টিকের বিনিময়ে অসহায় এবং দরিদ্র পরিবারগুলো তারা হচ্ছে প্লাস্টিক জমা দিয়ে এই প্লাস্টিকের বিনিময়ে বিভিন্ন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীগুলো তারা পাবে, যেমন চাল, ডাল, তেল, লবণ, আটা, সুজি, ময়দা, যেগুলো তাদের প্রয়োজন। এক্ষেত্রে যেটা হচ্ছে প্লাস্টিকটা একটা কারেন্সিতে রূপান্তরিত হচ্ছে এবং প্লাস্টিকের একটা বিনিময় কথা হচ্ছে, যার কারণে প্লাস্টিকটা একটু গুরুত্বপূর্ণ হচ্ছে। তো যেহেতু সহজে আমরা আসলে খুব দ্রুত প্লাস্টিক উৎপাদন বন্ধ করতে না পারছি, কিন্তু এটাকে যদি আমরা রিসাইকেলিং এ নিয়ে যেতে পারি, কালেক্টটা যদি আমরা সহজভাবে করতে পারি, যেটা একটু আগে হচ্ছে যে একজন বলেছেন যে প্লাস্টিককে হচ্ছে যে রিসোর্সে পরিণত, বর্জ্যকে রিসোর্সে পরিণত করা। তো এইভাবে যদি আমরা এটা করতে পারি, আমার যেটা মনে হয় যে আমরা খুব সহজে প্লাস্টিকের যে দূষণটা, এটা থেকে কিছুটা হলেও আমরা রিলিফ পেতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে সচেতনতা। আমরা এটার মাধ্যমে হচ্ছে যে মানুষকে হচ্ছে যে একটা মেসেজও আমরা দিচ্ছি প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে, যে প্লাস্টিকের মাধ্যমে কি হচ্ছে, আমাদের কি ধরনের ক্ষতি হচ্ছে। আর যেহেতু আমরা দরিদ্র মানুষগুলোকে হচ্ছে যে টার্গেট করতেছি, সেক্ষেত্রে তারা যেহেতু এটাকে বিনিময় করতে পারতেছে, তারা কিন্তু প্লাস্টিক গুলাকে কিন্তু জমানো শুরু করবে। যদি চড়াই ছিটায় থাকে মানুষ প্লাস্টিক গুলা, সেক্ষেত্রে হচ্ছে যে এই প্লাস্টিক গুলা কিন্তু তারা নিজেরাই কালেক্ট করতে পারবে, কারণ তারা বুঝবে যে প্লাস্টিক গুলা দিয়ে তারা বিভিন্ন সামগ্রী পাচ্ছে, তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যগুলো তারা পাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমরা যদি এটা 2 বছর করতে পারি, তাহলে আমাদের এটা সাস্টেইনেবিলিটিটা আসবে। যেরকম হচ্ছে যে আমরা প্রথম বছর যদি প্লাস্টিক এক্সচেঞ্জের যে প্রকল্পটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের খরচ হবে 1,20,00,000 টাকা। কিন্তু আমরা এখান থেকে আবার রেভিনিউ পাবো, আমরা 60 লাখ টাকার মতো রেভিনিউ পাবো প্লাস্টিকটা সেল করে, এবং এই সেলটা করবো হচ্ছে আমরা রিসাইকেলিং প্রতিষ্ঠানে। দ্বিতীয় বছর যদি আমরা এটা করি, তাহলে হচ্ছে যে আমরা 1,20,00,000 টাকা আমাদের কস্ট হবে, আর আমরা সেল রেভিনিউ পাবো হচ্ছে যে প্লাস্টিক এগুলো বিক্রি করে আমরা রেভিনিউ পাবো 60 লাখ। তাহলে আমরা তৃতীয় বছর থেকে এই অ্যামাউন্ট দিয়ে 2 বছরের যে আমাদের যে রেভিনিউ, সেটা দিয়ে আমরা তৃতীয় বছর থেকে কিন্তু একই অ্যামাউন্ট দিয়ে 1,20,00,000 টাকা দিয়ে আমরা এই প্রজেক্টটাকে কিন্তু প্লাস্টিক সেলের অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমরা এটা পরিচালনা করতে পারবো। সেক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে যে আমরা সাস্টেনেবল করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আপনারা মনে হয় কক্সবাজারে খুব সাকসেসফুলি পরিচালনা করছেন। আসসালামু আলাইকুম, আমি তাসলিমা মুনা, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সদস্য।
চট্টগ্রাম নিয়ে বহুদিন ধরে আমরা কাজ করছি, চিন্তা ভাবনা করছি। আমরা চাই, আমার ইচ্ছা যে পলিথিন এবং প্লাস্টিককে ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম মহানগরীর জন্য একটা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা মহাপরিকল্পনা প্রণয়ন করা হোক। যে কাজটা শুরু করেছি এবং আজকে যেটা নিয়ে আমাদের আলোচনা, সেটা হচ্ছে পলিথিন বিরোধী অভিযানটা আমরা আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করতে যাচ্ছি। দেখেন, পলিথিন শপিং ব্যাগের বিরোধিতাটা আমাদের সময় শুরু হয়নি। এটা নিষিদ্ধ হয়েছে 2002 সালে। আজকে 2025-এ এসে বা 2024-এ এসে এটা আমরা বাস্তবায়নের কথা বলছি। কতটা দুর্ভাগ্য আমাদের। যখন একটা দেশে একটা আইন হয়, আইনের একটা জনহিতকর দিক থাকে। কেন সরকার তখন পলিথিন বন্ধ করেছিল? জনগণের স্বার্থেই পলিথিন বন্ধ করা হয়েছিল। আমার মনে আছে 2004 থেকে 2006 লাগাতার অভিযান করে কিন্তু পলিথিন প্রায় সরিয়ে দেওয়া হয়েছিল থেকে। তখন কেউ বিকল্পের কথা তুলেনি। যেটা জেরিন আপা বললেন, বিকল্প আপনারা আমার সকলেরই আছে। এই ধোঁয়াগুলো তোলা হয় প্লাস্টিক পলিথিন ব্যবসায়ীদের পক্ষ থেকে। আপনার দাদা পর্যন্ত যাব কেন? আপনার বাবা কি নিয়ে বাজারে যেত? আপনি একটা প্লাস্টিকের গ্লাসে গরম চা দিচ্ছেন, গরম কফি দিচ্ছেন, এই যে মাইক্রোপ্লাস্টিক লিকেজ হয়ে আপনার সিস্টেমে ঢুকে যাচ্ছে, এটা আপনার সন্তানকে আপনি কেন খাওয়াবেন? একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে সন্তানকে নিরাপদ খাদ্য দেওয়ার জন্যই তো এত পরিশ্রম করি আমরা। এটা আমাদের মনস্তত্ত্বে নিতে হবে যেটা একটা খারাপ জিনিস এবং এটার বিকল্প আছে। অনেকেই সস্তার কথা বলেন। পলিথিন নাকি সস্তা? এটা কেমন করে সস্তা হলো? আপনি পলিথিনের জন্য আলাদা করে টাকা দিচ্ছেন না, কিন্তু পলিথিন ব্যাগ যারা বানাচ্ছে তারা কি বিদ্যুৎ ছাড়া বানাচ্ছে? তারা কাঁচামাল কোথা থেকে আনতেছে? বিদেশ থেকে আমদানি করে আনতেছে। তাহলে জিনিসটা তারা যখন আমরা পলিথিন শপিং ব্যাগ বন্ধের কাজটা শুরু করলাম, তখন শ্রমিক পুনর্বাসনের ধোঁয়া তুলল। আপনারা জানতো পলিথিন কারখানাতে, দেখেন তো শ্রমিকগুলো কেমন ভাবে কাজ করছে। প্লাস্টিক যে তাপমাত্রায় পোড়ানোর কথা তার চেয়ে অনেক কম তাপমাত্রায় পুড়িয়ে তারা পলিথিন শপিং ব্যাগ তৈরি করছে। এই কম তাপমাত্রায় প্লাস্টিক পোড়ানো তাদেরকে ডাইঅক্সিনের মুখোমুখি করছে। এই ডাইঅক্সিন ইনহেল করে তাদের ক্যান্সার হচ্ছে। কোথায় তখন প্লাস্টিক উৎপাদনকারীরা বলে না কেন যে আমার শ্রমিককে আমি ক্যান্সার হতে দেব না? ওই শ্রমিক তো জানে না যে ওই কারখানায় কাজ করছে বলে তার ক্যান্সার হচ্ছে। যখন কারখানা বন্ধের কথা বলবেন তখন শ্রমিককে সামনে আনা হয়। এমনি সময় শ্রমিকের ভালো মন্দর কোনো খোঁজ খবর রাখা হয় না। একটা নিষিদ্ধ পণ্য, সেটার উৎপাদন বন্ধ করব, সেখানে ক্ষতিপূরণের প্রশ্ন আসে কেন? যখন গার্মেন্টস কারখানা বন্ধ করেন, ক্ষতিপূরণ কে দেয়? কে দেয় বলেন? মালিক দেয়। পলিথিনে আমি দেবো কেন ক্ষতিপূরণ? মালিক দেবে ক্ষতিপূরণ। মালিক বাড়তি ক্ষতিপূরণ দেবে, কারণ তার শ্রমিককে সে অনিরাপদ কর্মস্থলে কাজ করিয়েছে। পলিথিন মোটেও সস্তা না। আপনাকে হয়তো আলাদা করে টাকা দিতে হয় না। অনেক সময় আপনি যেহেতু হোটেলে থাকেন, হোটেলে আপনার টুথব্রাশ, টুথপেস্ট, সাবান এগুলো ফ্রি, কিছুই ফ্রি না। ওরা ওই হোটেল ভাড়ার মধ্যেই ওটাকে ধরে রাখে। কাজে আপনাকে যখন দেয়া হয়, আপনার পণ্যের মধ্যেই ওটা ধরে রাখা হয়। যে জিনিসটা আপনার বাচ্চাকে বিষাক্ত করছে, আপনাকে বিষাক্ত করছে, এটাকে আপনি সস্তা বলতেছেন? কি বিচারে সস্তা বলতেছেন? হিসাবটা কি সস্তার আর দামি হওয়ার? এটা তো বুঝতে হবে। কেন বিকল্প নেই? আপনি বলেন তো, চট্টগ্রাম শহরের কোন বাজারে গেলে আপনি চটের ব্যাগ কিনতে পারবেন না? কেন বিকল্প অ্যাভেলেবল বলছেন? অ্যাভেলেবল না বলছেন, কেনা যাবে। এখন আমরা তো বাংলাদেশে বাস করি, যে পাটের দাম ছিল 28 টাকা, যেই বললাম পলিথিন বন্ধ পাট আসবে, অমনি ওটার দাম হয়ে গেল 40 টাকা। এটা তো বাংলাদেশ, আমাদের দেশটাকে তো আমরা চিনি। সেই জিনিসগুলো প্রশ্রয় দিলে কিন্তু ওই পলিথিন ব্যবসায়ীরাই সামনে আসবে। এগুলোকে আমরা প্রশ্রয় দেব না। একটা পলিথিন ব্যাগ আপনি পুনর্ব্যবহার করেন না, এত পাতলা হয়, ছিঁড়ে যায়। তো
তাহলে আপনি একটা চটের ব্যাগ কয়বার ব্যবহার করতে পারবেন বলেন? আজকে জানুয়ারি মাসে কিনলে জুন মাস পর্যন্ত পারবেন তো? আমাদের আব্বাদেরকে আমরা আরেকটা কাজ করতে শুনেছি, পরের শুক্রবারে বাজারে যাওয়ার সময় বলবে হাতে নিয়ে ব্যাগটা ধুয়ে রাখা নাই কেন? দুইটা কথা বলি। রুয়ান্ডা বলে একটা দেশ আছে, রুয়ান্ডা দেশে গৃহযুদ্ধ চলছিল। রুয়ান্ডার শাসকেরা বলল, গৃহযুদ্ধ আমার অত ক্ষতি করে নাই, পলিথিন শপিং ব্যাগ আমার যত ক্ষতি করছে। আপনি রুয়ান্ডাতে পলিথিন শপিং ব্যাগ বানানো তো দূরে থাক, আপনি ওইটা নিয়ে বিদেশি হিসেবে ঢুকতে পারবেন না। বিমানের দরজা খুললে বডি সার্চ করা হয়, হ্যান্ডব্যাগ সার্চ করা হয়, পলিথিন শপিং ব্যাগ আছে কিনা। তানজানিয়ায় গেলাম, তানজানিয়াতে প্রত্যেকটা বিদেশি মানুষকে তার ব্যাগ স্ক্যানার মেশিনে দিতে হয়। কেন জানেন? ওরা স্ক্যান করে দেখে পলিথিন শপিং ব্যাগ নিয়ে কেউ ঢুকছে কিনা। তানজানিয়ার লোকে জলাবদ্ধতা হয়েছে বলে 8,000 কোটি টাকার প্রকল্প হাতে নেয় না। আপনি 8,000 কোটি টাকার প্রকল্প হাতে নেন, তারপরেও পলিথিন শপিং ব্যাগ সস্তা। সস্তা হলো কেমন করে? ফলে এই জিনিসগুলো আমাদের মূল্যবোধে ঢুকাতে হবে। আর বাংলাদেশে এটা বিকল্প সবসময়ই ছিল, এখনো আছে। এবার আপনাদেরকে আরো কয়েকটা কথা বলি। আমরা কিছু ধাপের কথা বলি। মানুষের আসলে একটা অভ্যস্ততা হয়ে গেছে। চটের ব্যাগে একটু রক্ত লাগতো, আমাদের বাপদাদারা মাইন্ড করতো না, কিন্তু আমরা পলিথিনে রক্ত লাগে না, ওইটাই আমাদের কাছে মনে হচ্ছে পরিচ্ছন্নতা। এই অভ্যাস থেকে মানুষকেও তো বের করতে হবে। আমাদের দুইটা জায়গাতে হাত দিতে হবে। 2004 থেকে 2006 সফল হয়েছিল মার্কেট মনিটরিং এর মাধ্যমে। আপনি যদি পলিথিন শপিং ব্যাগ না কেনেন, ওরা উৎপাদন করবে? আপনি কেনেন বলেই তো ওরা উৎপাদন করে। আপনি কেনা বন্ধ করে দেন। আপনি যখন সুপার শপে যাবেন, আপনারা এখানে সবাই সুপার শপে যান, আপনারা পলিথিন দিলে নেবেন না, নিজেরা বাসা থেকে একটা চটের ব্যাগ নিয়ে যাবেন। আমার ব্রাসেলসে বিদেশি বন্ধুরা, আমি যখন ব্রাসেলসে কয়েকটা চকলেট কিনতে গেলাম, তো আমি চকলেটে আমাকে জিজ্ঞেস করলো, ডু ইউ ওয়ান্ট আ ব্যাগ? ওরা জিজ্ঞেস করে, ব্যাগ চাইলে আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে। পয়সা হচ্ছে $3। $3 শুনলে আপনি মনে করবেন থাকার কেনার দরকার নেই। আর একটু বড়টা কিনতে গেলে $5। তো আমি বললাম, ইয়েস আই ওয়ান্ট ওয়ান, কিন্তু আমি তো ব্যাগ ক্যারি করি নাই। সাথে সাথে আমার পাশে বন্ধু বললো, নো উই ডোন্ট নিড আ ব্যাগ, বলে ওর ব্যাগের থেকে একটা ব্যাগ বের করলো, তার মধ্যে আমার সব চকলেট বললো। এটা খুব কঠিন কাজ। একটা পাটের ব্যাগ 28 টাকা হওয়া উচিত না, আসলে আরো কম হওয়া উচিত চটের ব্যাগগুলো, কিন্তু বললাম যে আমরা বাংলাদেশে থাকি, আপনি 28 টাকার ব্যাগটা কিনে ব্যাগে রাখেন, আপনার গাড়িতে রেখে দেবেন, পরের দিন যখন যাবেন ওইটা ব্যবহার করবেন, দেখেন আপনি কতবার ব্যবহার করতে পারেন। আপনি অনেকবার ব্যবহার করতে পারেন। আমরা ঢাকাতে শুরু করেছি সুপার শপিং মল দিয়ে। আমি বলতে পারবো যে ঢাকার 90% সুপার মল এখন আর পলিথিন দেয় না। একটা সুপার মল আছে, সে বারবার খালি বলবে সেপ্টেম্বরে পারবো না, ডিসেম্বরে পারবো না, মার্চে। সে সব পারে, সে কাউকে একটা অর্ডার দিয়ে ব্যাগ বানাইতে পারে না, কারণ সে যেগুলো কিনে ফেলছে ওইগুলো শেষ না হওয়া পর্যন্ত সেই এই যুক্তি বারবার আমাদেরকে দিতেই থাকবে। এটা হবে না। সুপার শপিং মল দিয়ে শুরু করে, সেখানে আমরা যেটা করেছি, স্কুল কলেজ শিক্ষার্থীদেরকে একটা ট্রেনিং দিয়েছি, তারা সুপার মল এবং সুপার শপিং মল কিন্তু সফল হয়ে এগিয়ে এসেছিল, তারা এটা করবে। এখন কাঁচা বাজার গুলোতে, এখন তো দ্রোহ এবং বিদ্রোহের যুগে মনে হয় আমরা প্রবেশ করেছি, কিছু বললেই বিদ্রোহ, কিছু বললেই দ্রোহ। কাঁচা বাজার গুলোতে ক্রমাগত আমরা যাচ্ছি এবং যে বলছি যে এইবার আমরা সতর্ক করে দিলাম, ওখানে আমরা 3টা ব্যাগ হাতে নিয়ে যাই। একটা হচ্ছে কাগজের ব্যাগ, যার ভিতরে মোমের প্রলেপ দেওয়া থাকে, মাছগুলো কেটে ওই প্রলেপের ব্যাগে দিয়ে দেয়। আরেকটা হচ্ছে কাপড়ের ব্যাগ, আরেকটা হচ্ছে চটের ব্যাগ। এই 3টা ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি এবং দেখাচ্ছি যে এই 3টাকেই আপনারা রাখবেন। এগুলো কিন্তু দেখানো আমাদের শেষ, এবার আমরা করার রাস্তায় যাব। আরেকটা কথা হচ্ছে, আমাকে ধরে বলে, তাই তো, আচ্ছা উনি ঘোষণা দিয়েছিলেন পলিথিন শপিং ব্যাগ বন্ধ করবেন, উনি বন্ধ করতে পারেন নাই, পারলাম না, আমি ব্যর্থতা নয় মেনে নেব, কিন্তু আপনি কি করবেন আপনার বাচ্চাকে নিয়ে সেটা আমাকে বলেন। আপনার বাচ্চার তো মাইরে প্লাস্টিক ঢুকে গেল, আপনার বাচ্চার তো মগজে প্লাস্টিক ঢুকে যাচ্ছে, রক্তে প্লাস্টিক ঢুকছে,
আমার ব্যাপারে ফেসবুকে পোস্ট দেওয়ার আগে যে আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে আপনি কি করতেছেন। একজন উপদেশের জন্য, একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব একটা কঠিন বিষয় না, কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন, সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি আমার কাছে অভিযোগ করেন না পলিথিন তো বন্ধ হয় নাই, আপনি বন্ধ করেন আপনার ব্যবহার, তাহলেই পলিথিন বন্ধ হবে। সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে, তাই না? এবার আমরা একটু আসি যে আপনাদের এখানে নিউ মার্কেট, গর্সিয়া মার্কেট আছে কিনা আমি জানি না, এই মার্কেটগুলোতে মাছের রক্ত থাকে, আমি আগে দেখছিলাম পলিথিন বিকল্প এটা পলিথিন বিকল্প কাপড়, পলিথিন বিকল্প চপা এবং আমাদের কাগজ। কাগজও খুব বেশি ভালো বিকল্প না, কাগজ বানাতেও তো আমাদের গাছ কাটতে হয়। তবে আপাততের জন্য আমরা কিছু দিনের জন্য কাগজে সুইচ করতে পারি। এবার একটু আসি আমাদের স্কুলের বাচ্চারা যারা আছো, একটা করে প্লাস্টিকের ব্যাগে বোতলে পানি খাও, আদি খেয়ে ফেলে দাও, পানিটারও অপচয় হলো, এই ব্যাগটাও 400 বছরে যাবে না, পৃথিবী থেকে মিশবে না। এটা যখন সমুদ্রে পড়বে, নদীতে পড়বে, খালে পড়বে, ভেঙে ভেঙে ছোট ছোট প্লাস্টিক হবে, ওইটা মাছ খাবে, ওই মাছ তুমি খাবা। কাছিমের গায়ে পেঁচিয়ে কাছিম মরে যাবে, শার্কের গায়ে পেঁচিয়ে শার্ক মরে যাচ্ছে, ডলফিন মরে যাচ্ছে। তাহলে কি করতে হবে বাবারা? আমাদের সময় আমরা 1 বছর অপেক্ষা করতাম একটা নতুন ব্যাগ, একটা নতুন ফ্লাস্ক আর একটা নতুন টিফিন বক্সের জন্য। তোমরা সেই অপেক্ষা আর করো না। তোমরা যে প্লাস্টিকেরটা পাইছো, যেটাকে তোমরা সস্তা মনে করো, তুলে আর ফেলে দাও। একটা করে বোতল যদি 10 টাকা করেও কিনো, 5 দিনে কিনো 50 টাকা, অথচ একটা ফ্লাস্ক কিনলে 600 টাকায় ঠান্ডা এবং গরম থাকে, এরকম ফ্লাস্কও কিনে ফেলতে পারবা। অনেকে এখন বলবে যে দরিদ্র বাচ্চারা কি করবে, তাদের জন্য স্কুল কর্তৃপক্ষ একটা জার রেডি করবে, যে জারে তারা গ্লাসে নিয়ে নিয়ে পানি খাবে। সেটা এককালীন একটা বিনিয়োগ বাবা, নিজেরা প্রত্যেকে একটা করে গ্লাসে করতে হবে, এটা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এখন একবার ব্যবহার, আমরা কিন্তু সব প্লাস্টিকের বিরোধিতা করছি না, এই মুহূর্তে পারছি না। আমরা চশমাটাও তো প্লাস্টিক, কি করবো? স্টিলের তো আর বানাচ্ছে না, আমরা এটাও প্লাস্টিক, কি করবো? কাঁচের তো আর বানাচ্ছে না। এখন একবার ব্যবহার্য প্লাস্টিক, যেমন ব্যানার কেন লাগে আমি তাই বুঝি না। ব্যানার লাগবে কেন? বিদেশে যে জাতিসংঘের মহাসচিব ভাষণ দেয়, উনার পিছে ব্যানার থাকে না তো জাতিসংঘের মহাসচিব। তো ব্যানার বিহীন কালচারে আমাদের চলে যাওয়া উচিত। আসলে এই যে পোস্টারে এই ব্যানারে চলে যাওয়া উচিত। করতে হলে আমরা কাপড়ে করব, কিন্তু ওইটা আমরা হাতে যখন দেখে স্থানীয় শিল্প ফেরত আসবে। আপনার বাসায় যে প্লাস্টিকের টবগুলো আছে সরিয়ে ফেলবেন। আপনি যদি প্লাস্টিকের টবে ফুল লাগান, বড় কোম্পানির লাভ হবে, কিন্তু আমার কামারের কুমারের কোনো লাভ হবে না, মাটির টব আর থাকবে না। একবার ব্যবহার্য প্লাস্টিক কোনগুলো? চায়ের কাপ, প্লেট, গ্লাস, চামচ। আমাকে বলো তো কোনটা বিকল্প নাই? বাচ্চারা বলো কোনটা বিকল্প নাই? সবটাই তো বিকল্প আছে। এইবার একটা জায়গায় আমরা সবাই ফেসে যাই, ওটা হচ্ছে কলম। এখন ডক্টর কামাল হোসেন যে ডক্টর কামাল হোসেন হয়েছে, উনি কি বল পয়েন্ট দিয়ে লিখে ডক্টর কামাল হোসেন হয়েছে? হয় নাই। উনি কালির দোয়াত নিয়ে যেত, কলমে ভরতো, লিখতো, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আমরা যারা মেডিকেল ইন্টারভিউতে স্ট্যান্ড করছি, কেউ কিন্তু বল পয়েন্ট দিয়ে লিখে করি নাই, আমরা কলমের দোয়াত নিয়ে করেছি। ওইটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু বাকি সব একবার ব্যবহার্য প্লাস্টিক আমরা বয়কট করি। পিকনিকে যাওয়ার সময় আপনারা ডিসপোজেবল প্লেট নিয়ে যান, কি জন্য? কাঁচের প্লেট নেওয়া যায় না, আর ডিসপোজেবল যখন নেবেনি, কাগজের গুলো নেবেন, প্লাস্টিকের গুলো নেবেন, আপনার একেবারে নিরাপদ। ঠিক আছে? তো আমরা শুধু সিদ্ধ করা আছে পলিথিন শপিং ব্যাগ, আমরা সেখানেই রাখছি। একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষেত্রে আমরা সকল সরকারি অফিসকে ডিও পাঠিয়েছি যে আপনারা
পানির বোতল এই একবার ব্যবহার্য 20টা আইটেমের বিকল্প কি করবে ওইটাই চলে যান। দুঃখজনক, আমি এখনো যে সমস্ত সার্কিট হাউসে যাই, প্রত্যেকটা সার্কিট হাউসে আমাকে দেখলেই পানির বোতলটা সরিয়ে দেয়। এটা আমাকে দেখলে সরানোর বিষয় না তো, আমার ভয়ে আইন মানতে হবে না। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, প্রজাতন্ত্রের আইন আপনাকে মানতে হবে। প্রজাতন্ত্র আইন তো জনস্বার্থে করেছে। আপনি যখন মিটিং মিছিলে গিয়েছেন, আমি যখন বেলা শুরু করি, কোন মিটিং এ আমি দেখি নাই প্লাস্টিকের পানির বোতল দিয়েছে আমাকে। জগ থেকে ঢেলেই খাইতাম, পানিরও অপচয় কম হতো, কারণ যতটুকু খাবে ততটুকুনি খাবে। এটা কোনো কষ্টের ব্যাপার না। ব্যানার বর্জন করেন, কি জন্য ব্যানার লাগবে? প্রধান অতিথি, বিশেষ অতিথি, এগুলো দিয়ে কি হয় জীবনে? যারা প্রধান তারা এমনিতেও প্রধান, যারা বিশেষ এমনিতেও বিশেষ। আমাকে বলার দরকার নেই যে আপনি বিশেষ, যেটাই বাংলাদেশে বিশেষ, আর কিছু বিশেষ। এই কাজের থেকে আসলে আমাদেরকে সরে আসতে হবে। আপনাদেরকে বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, ডিসি মহোদয় ছিলেন, দয়া করে আপনাদের অফিসগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। এটা কিন্তু নিষিদ্ধ না, এটা অভ্যাসের পরিবর্তন। এনজিওরা যারা আছেন, আপনাদের অফিসগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। স্কুল থেকে যারা আছেন, আপনাদের স্কুলগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। কলম আমি মেনে নিলাম, কিন্তু কলমটা কালেক্ট করে রেখে দেবেন, কোন একটা তথাকথিত রিসাইক্লিং কোম্পানিকে দেবেন। আরো দুটো ছোট ছোট কথা একটু বলি, প্লাস্টিকটা শেষ করি। আমরা কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে সকল বাহিনীকে নিয়ে মিটিং করেছি, এবং আমাদেরকে, আমরা যখন পলিথিনের উৎপাদনকারী কারখানা বন্ধ করতে যাব, রেজিস্ট্যান্স আসবে। রেজিস্ট্যান্স আসবে বলে কি আমরা চলে আসবো নাকি? এটা হইতে পারে না। আমরা ওই রেজিস্ট্যান্স ফেস করে ওগুলো বন্ধ করে দেব, এবং গত সপ্তাহে আমরা কামরাঙ্গীরচর বন্ধ করেছি। এরপরে ক্রমান্বয়ে আমরা এই কাজগুলো করতে থাকবো। আপনাদেরকেও সেই প্রত্যয়ে এগিয়ে আসতে হবে, কিন্তু আমাদের উৎপাদন এবং মার্কেট দুটোই সাইমালটেনিয়াসলি করতে হবে। আপনারা কেউ আর পলিথিন শপিং ব্যাগ নেবেন না। হাতে যদি দিয়েও দেয়, আপনি ফ্রিজের মধ্যে খুব ভালোভাবে মুরগিটা রাখতেছেন, মাছটা রাখতেছেন পলিথিনে, কাজটা ঠিক হচ্ছে? ওখান থেকে তো আপনার বাচ্চার গায়ে আসতেছে। আপনি পাতলা কাপড়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেন, কিচ্ছু হবে না, ওটা ভালোই থাকবে। এবার আরো দুটো ছোট ছোট কথা একটু বলি। আমরা গতকাল ডিসি মহোদয়ের সাথে, ডিভিশনাল কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি। চট্টগ্রামের পাহাড় কাটা, আপনারা তো আমাকে আগের থেকেই চিনেন, পাহাড় কাটে আর আমি আসি আর থামাই, এইভাবে টম এন্ড জেরি আমি আর খেলতে পারবো না। 2টা মালিককে গ্রেফতার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। এই টম এন্ড জেরি খেলা আর আমাকে দিয়ে খেলাবেন। হ্যাঁ, এবং ঢাকাতে আমাকে রাত 2টার সময় SMS আসে, আপা অমুক জায়গায় পাহাড় কাটতেছে। আমি 3টার সময় পাঠায় ঘুম ভাঙাই। ওনারা আবার লোক জোগাড় করতে করতে 6টা। ও পাহাড় কাটা শুরু করেছে 11টায়, 7টার মধ্যে ওর পাহাড় কাটা শেষ। আপনি যদি গাছ কেটে ফেলেন, গাছ লাগাতে পারবেন। নদী দখল করেন, দখলদার উচ্ছেদ করতে পারবেন। আপনাদের মধ্যে যদি কারো পাহাড় কাইটে ফেলাইলে আবার পাহাড় সৃষ্টি করার জাদুটা জানা থাকে, আমাকে বলে দেবেন। যদি জাদুটা জানা না থাকে, তাহলে পাহাড় আর কাটতে দেওয়া যাবে না। তো আপনারা তালিকাতে মালিকের নাম দেবেন। সকল মালিককে আপনারা রেজিস্ট্রিকৃত ডাকযোগে চিঠি পাঠাবেন যে এটা আপনার পাহাড়, আপনি কাটবেন না। সরকারের আইনে অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া পাহাড় কাটা নিষেধ। দ্বিতীয় হচ্ছে, মালিকদের নাম ধরে চট্টগ্রামের লিডিং পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে দেবেন যে এই দাগ এবং খতিয়ানে পাহাড় আছে, এগুলো কাটা যাবে না। কোথায় কোথায় পাহাড় আছে আমি আপনাকে গতকালও বলেছি, কোথায় কোথায় পাহাড় আছে আপনারা একটা ভলান্টিয়ার টিম রেডি করেন। আপনার অফিস থেকে একজন, ডিসি মহোদয়ের অফিস থেকে একজন, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে একজন, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একজন, পুলিশ থেকে একজন, চট্টগ্রাম থেকে 5টা, সিটি কর্পোরেশন থেকে একজন, সিডিএ থেকে একজন। চট্টগ্রামটাকে 7টা ভাগে ভাগ করে ফেলেন না। এই 7টা কর্মকর্তা 7টা ভাগের দায়িত্বে থাকবে। তারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একটা করে রাউন্ড দেবে যে কোথাও কোনো পাহাড় কাটা হচ্ছে কিনা। এটা কি খুব কঠিন কাজ? না, এটা করা যাবে না। এটা এই টম এন্ড জেরি খেলা কিন্তু পাহাড় কাটা নিয়ে বন্ধ করতে হবে। হ্যাঁ, এবং পাহাড় কাটা আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে আপনাদেরকে বন্ধ করতে হবে। তৃতীয় একটা হচ্ছে যে আমরা খুব সহসাই একটা ক্যাম্পেইন শুরু করে দেব হর্নের বিরুদ্ধে। আজকে আপনারা এখানে অন্তত 120 জন মানুষ আছেন।
প্রত্যেকের যার যার গাড়ি আছে, না থাকলে উবার আছে। যার গাড়িতে উঠবেন, উবারে উঠবেন, ড্রাইভারকে বলবেন হর্ন বাজাতে না। ড্রাইভার তখন প্রথম কথাটা বলবে, দেশে হর্ন ছাড়া গাড়ি চালানো সম্ভব না। মনে করেন আপনার গাড়ির হর্নটা নষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে কিন্তু রাস্তায় বেরোলে এরকম হর্নটা বাজতেছে না, তখন তো আপনি গাড়িটা চালায় যাবেন। গতিটা একটু কম রাখলে হর্নও বাজাতে হবে না, দুর্ঘটনাও কমবে। আর অনেক রাস্তা আছে যেখানে রিক্সা চলে না, তাই না, নিষিদ্ধ, সেখানে তাহলে হর্ন বাজায় কেন? ওদের একটাই যুক্তি হচ্ছে রিক্সার সামনে চলে আসে। তো এইটা আপনারা আমাকে বললে যে আপনি উপদেষ্টা হয়েছেন শব্দ দূষণ বন্ধ করে, আপনি হর্ন বাজাবেন আর আমি বন্ধ করবো, তাই তো? আপনি হর্ন বাজানো বন্ধ করেন, তারপরে এসে আমাকে বলেন যে আমি হর্ন বাজানো বন্ধ করছি কিন্তু শব্দ দূষণ বন্ধ হচ্ছে না। আপনাদের প্রত্যেকে ড্রাইভারকে বলেন, আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে, পুলিশকে সাথে নিয়ে ঢাকাতে একটা ক্যাম্পেইন করেছি। এটা কিন্তু মানুষের মাথায় এখন ঢুকেছে। আমরা এখন খুব দূষিত বায়ু বলে ভেবেছিলাম জানুয়ারি মাসে বাচ্চাদেরকে দিয়ে আবার করাবো, খুব দূষিত বায়ু বলে সেটা করাচ্ছি না, এবং পুলিশকে আমরা ক্ষমতা দিচ্ছি। নেপালে কি করে একটা গল্প বলি। বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে বেরোবেন না, এইরকম আওয়াজ পৃথিবীর আর কোনো এয়ারপোর্টে নেই। আমি একবার নরওয়েতে গেছি, অত্যন্ত সুন্দর শহর, কোনো আওয়াজ নাই। 3 দিন পরে আমি দেখি আমার আর ভালো লাগে, পরে আমি বুঝলাম আওয়াজ নাই যে আমি ভালো। আমরা নেপালে ঠিক একই রকম, কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে বেরোলেই আপনার প্রচন্ড আওয়াজ। এবার আমি কাঠমান্ডু গেলাম, কোনো আওয়াজ নেই। কিভাবে করলো জানেন? ড্রাইভারদের যে ড্রাইভিং লাইসেন্স, হর্ন বাজালে একটা পাঁচ দেয়, গাড়ির মালিককে গিয়ে ব্যাংকে 200 টাকা দিয়ে আসতে হয়, ড্রাইভার দিতে পারবে না, অন স্পট আদায় করা যাবে না। তারপরেও যদি আবার ড্রাইভার হর্ন দিলেও আবার মালিককে গিয়ে আবার হর্ন দিতে হয়, এটা হচ্ছে দ্বিতীয়বার। তৃতীয়বার যদি এরকম পাঁচ পড়ে, তাহলে মালিককে নেপালের যে বিআরটি আছে না, নেপালের বিআরটি তে গিয়ে 1 ঘন্টা শব্দ দূষণের উপর লেকচার শুনতে হয়। ওর তো জীবন শেষ। তারপরে আবার 4 নম্বর 5 একদম এরকম, এটা হলে কারণ গাড়ির গতি কমতে বাধ্য। এখন 53 বছর হর্ন বাজাইছেন, আমি বললে হর্ন বাজানো বন্ধ করবেন? আপনার বাসার থেকে আপনার ড্রাইভার, আপনার বাসার থেকে গেট খুলতেছে, ড্রাইভার গাড়ি বের করতেছে, হর্ন না দিয়ে সে বেরোবে। এখানে তো কোনো রিক্সাও নাই, গাড়ি এই অভ্যাসটা পরিবর্তন করতে সময় লাগবে। আপনি সমস্ত আছে, তোমরা প্রস্তুত হও, তোমাদেরকে নিয়ে কিন্তু আমরা এই কাজটা শুরু করে দেবো। হ্যাঁ, তো আমরা পাহাড় কাঁচা, পলিথিন এবং শব্দ দূষণ, এই 3টা নিয়ে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা চাই। বাকি যে সমস্ত হচ্ছে ইটভাটা, শিল্প দূষণ, এগুলো আমরা ক্রমান্বয়ে আমাদের কার্যক্রম শুরু করে দেবো। সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা নির্দেশিত করার জন্য এবং যুক্তি নির্ভর কথাগুলোর জন্য। বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অববাহী আয়োজনে সম্মানিত সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন মহোদয়কে। অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় উপদেষ্টাকে আনতে পারলো। আমরা 2বার চেষ্টা করেছি, 2বারে আমরা কোনো না কোনো ভাবে ফেল করেছি। 3rd টাইমে ইনশাল্লাহ আজকে আমরা সেটা করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটা আসলে অনেক আগে হওয়ার কথা ছিল। আরো আমি যখন শপথ নিচ্ছিলাম তখন ওনার সাথে আমি পার্সোনালি দেখা করেছিলাম। ওনাকে আমি বলেছিলাম যে চট্টগ্রাম থেকে শুরু করতে হবে, এবং আমি মেয়র হওয়ার পরপরই আপনাকে আমি নিয়ে আসবো, এবং সেটা পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে গণসচেতনতা প্রোগ্রাম শুরু করবো। ইনফ্যাক্ট 2005 সালে ওই
প্রোগ্রামগুলোতে আমিও ছিলাম তখন, হয়তো সরকারের একটা অংশ হিসাবে, তখন বিএনপি ক্ষমতায় ছিল, যার কারণে এই প্রোগ্রামগুলোতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। তো যাই হোক, আজকে এই সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা, যিনি কিছুক্ষণ আগে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন, সৈয়দ রিজওয়ানা হাসান, এবং আজকের এখানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধী সমাবেশ। আমি যে কথাগুলো জলাবদ্ধতা এবং প্লাস্টিক, এগুলো কমপ্লিটলি একটার সাথে একটা সম্পর্কিত। মূল জায়গায় আসলে আমাদেরকে আসতে হবে, সেটা হচ্ছে পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি, পাশাপাশি সেটাকে আইন প্রয়োগ করে বন্ধ করতে হবে, যেভাবে 2005 সালে বন্ধ করা হয়েছে। ঠিক একইভাবে প্রতিটি কারখানা এবং বিপণন স্থানে যদি আমরা আইন প্রয়োগ করি এবং সেখানে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পরে এই ধরনের একটা সুফল আমরা পেতে পারি। সেটা সরকারের পক্ষ থেকে, যেহেতু মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে আছেন, এটার ব্যবস্থাটা ওনারা নিলে পরে এটা আলটিমেটলি গিয়ে সেটার একটা সুফল আমরা পেতে পারি। আরেকটি যেটি একজন বক্তা বলেছেন, খুব চমৎকার কথা বলেছেন, যে গার্মেন্টস এর যারা বিজনেস করে তারা সেটা ইম্পোর্ট করার সময় গুটি নিয়ে আসে, গুটি যেটা ছোট ছোট গুটি, সেটা কিন্তু কাজগুলো করা হয়। এই গুটি না ব্যবহার যাতে না করা হয় এবং সেটা যাতে আনতে না পারে, তার জন্য কিন্তু আইনের প্রয়োগ করতে হবে। এবং কাস্টমসে এই যে আরেকজন আমাদের যা বললেন মিসডিক্লারেশন, হুমায়ুন সাহেব যেটা বললেন, এই মিসডিক্লারেশন দিয়ে যে একটার পরিবর্তে আরেকটা নিয়ে এসে যে পলিথিন প্লাস্টিকের যারা তারা এই কাজটি করছে, এগুলো কমপ্লিটলি বন্ধ করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করতে পারি, আলটিমেটলি দেখা যাবে যে পলিথিন প্লাস্টিকের উৎপাদন কম হচ্ছে। এখন আসি আমরা যে বর্তমানে পলিথিন প্লাস্টিক যা আছে সেটা আমরা কি করব। সেটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি বিদ্যানন্দ সহ কিছু প্রতিষ্ঠান যারা এর মধ্যে তারা কিন্তু এসেছে। আমি এর মধ্যে প্রোগ্রামগুলোকে বেশ কয়েকটি জায়গায় আমি নিজেই দিয়েছি। খুব চমৎকার তাদের যে কনসেপ্ট, যে 1 কেজি প্লাস্টিক আমি 1 কেজি চাল দিব, 1 কেজি প্লাস্টিকে 1 কেজি ডাল দিব, 4 কেজি প্লাস্টিক হলে একটা মাছ দিচ্ছি, 4 কেজি প্লাস্টিক দিলে একটা মুরগি দিচ্ছি। এই যে একটা প্রোগ্রামের মধ্যে সেখানে বাংলাতে গিয়েছিলাম, দেখলাম প্রচুর পরিমাণে প্লাস্টিকের, সেখানে পলিথিন প্লাস্টিক। আমি তাদেরকে প্লাস্টিকের সাথে বলেছি পলিথিনকে তোমরা অ্যাড করো, যাই হোক তোমরা যেহেতু দিচ্ছ ওই পলিথিন যাতে করে পলিথিনটা তারা নিয়ে আসে সাথে। ময়লা এই ধরনের সুবিধা আরো অনেক প্রতিষ্ঠান আছে চট্টগ্রামে। আমরা আশা করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন দরকার হলে আমাদের যে মাঠগুলো আছে সেই মাঠগুলোতে তাদেরকে সেখানে যাতে তারা বিক্রি করতে পারে, তাদের এই মাছ, মাংস, ডিম, দুধ যেগুলো আছে সেগুলো আমরা তাদেরকে সুযোগ করে দেব অবশ্যই। এবং সেটার জন্য আসলে ইনফ্যাক্ট তারা কিছু কথা বলেছে, সাস্টেনেবল যে প্রোগ্রাম ডেভেলপমেন্ট এজ ওয়েল এজ তাদের যে প্ল্যানিং, সেটা তারা বলেছে। আসলে মূল জায়গা হচ্ছে আসলে আমাদের প্ল্যানিং এন্ড দেন কোঅর্ডিনেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ইনফ্যাক্ট গত 18 বছর ধরেই তো এগুলো নিয়ে সংগ্রাম করছি। আমরা হয়তো মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছি, আলটিমেটলি গিয়ে আমি প্রজেক্ট ডিরেক্টর আছে, সেটাও তার মতো করে কাজ করছে, সে জনগণের কথা বলে সেখানে কোনো প্ল্যানিং করেনি, তার নিজের ইচ্ছা মতো সেখানে প্ল্যানিং। আজকে হয়তো আমরা আসার পরে এই যে গত 2 মাস ধরে সিডিএর চেয়ারম্যান আর আমি মিলে, দুজনে মিলে, এবং ওয়াসার সাথে আমরা মাঝে মধ্যে কথা বলি। ওয়াসাকে ডাকলো অনেক সময়, তারা আসে না, বাট আমরা চেষ্টা করছি তাদেরকে কোঅর্ডিনেট। ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়াসা এবং এই যে পানি উন্নয়ন বোর্ড, এই 4-5টি সংস্থা যদি একসাথে সবসময় কাজ না করতে পারে, তাহলে পরে কিন্তু এটাকে আপনি আলটিমেট স্টেজে নিয়ে যেতে পারবেন না। কাজে আমার মনে ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের একটা কোঅর্ডিনেশনের সবসময়, যেটা আমরা রিসেন্টলি 4-5টা মিটিং আমরা করেছি। এবং এখানে আরেকটি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পলিথিন প্লাস্টিকের যে একটু আমাদের একজন সিটি কর্পোরেশনের বক্তা বলেছে, নালার মধ্যে নেটিং সিস্টেম করা, যে পলিথিন গুলো সেখানে অবস্ট্রাকশন হবে এবং আলটিমেটলি পলিথিন গুলো আমরা কালেকশন করতে পারবো। কাজে এই ধরনের আমরা উদ্যোগ নিচ্ছি। আর আরেকটা যেটা এখন আমরা যেটা করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমি পার্সোনালি প্রায় 10 থেকে 15টা ওয়ার্ডে আমরা গিয়েছি যে গণসচেতনতা দিতে, যে পলিথিন প্লাস্টিক আমরা ফেলবো না, আমরা
এই জন্য প্রায় 40 থেকে 50,000 বিন আমরা নিয়েছি। আমরা প্রতি দোকানের সামনে, প্রতিটি বাজারে আমরা সেটা দিচ্ছি এবং তাদেরকে আমরা সেখানে বলেছি যে প্রত্যেকটা দোকানে যদি ময়লা থ্রো করে, সে ময়লাটা যে পথচারী থ্রো করেছে সে যাতে এই ডাস্টবিনের মধ্যে রাখে। আর যদি দোকানের সামনে যদি আমরা 2-3 বার বলার পরেও যদি তারা যদি ময়লাটা বাইরে রাখে, তাহলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল আমরা পকেটে রাখে যদি আমরা বলতে চাই যে আমরা একদম যে কথাটা উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমাদের পুরানো দিতে হবে, চটের ব্যাগ কাগজের ব্যাগ, কাপড়ের যে মোম সেখানে ওয়াশিং করে আমরা যদি কিছু করতে পারি সেটাও আছে। বাট ওই ইয়াগুলো আমাদেরকে আস্তে আস্তে করে করতে হবে এবং আমাদেরকে ওই যে যুব সমাজকে আমাদেরকে এনে তাদেরকে দিয়ে ওই শাড়ি বলেন কাপড় দিয়ে ব্যাগগুলো তৈরি করে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের করে দিতে হবে। আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা নিব। তবে যে জিনিসটি সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে চট্টগ্রাম আমি মেয়র হওয়ার মানে আগে রাজশাহী গিয়েছিলাম। আমি সিলেটের মানুষ আছে যেটা আমাদের পলাশায় বলেছিল, আসিনা ব্যবসা বলেছে, সিলেটে রাজশাহীতে মানুষ আছে 10 লক্ষ, ভোটার আছে 3 লক্ষ। চট্টগ্রামে মানুষ আছে 70 লক্ষ, ভোটার হচ্ছে 22 লক্ষ। এখন রাজশাহীতে গিয়ে দেখলাম যে গ্রিন অ্যান্ড ক্লিন, কারণ তারা সবসময় শহরটাকে সুন্দর রাখছে এবং তাদের আরেকটা হচ্ছে কি জনগণকে বলে জনগণ সেটা শুনতে পছন্দ করছে এবং জনগণ সেটা ধারণ করছে। চাকদার অভ্যাসটা কি, চাকদায় সবাই মনে হচ্ছে লর্ড, আমি বলে হ্যাঁ ঠিক আছে করছি করবো, এইটা হচ্ছে মনোভাব। আপনার যে মেন্টালিটি পরিবর্তন, মেন্টাল পরিবর্তন করতে হবে। এই যে এটা একটা মানে চট্টগ্রাম আর রাজশাহীর সাথে যদি আপনি তুলনা করেন, রাজশাহীর মানুষগুলো কিন্তু বুঝতে চেষ্টা করে কেন আমি এটা ফেলবো না, আমি ফেললাম না। এখানে আপনি যতবার বলবেন মুখে বলছে ফেলবে না, কিন্তু পরবর্তী ওই যে আইনের এখানে আপনার ইমপ্লিমেন্টেশন দরকার, তাহলে পরে হয়তো আমরা এই জায়গায় গিয়ে একটা সুফল পেতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধরে আমাদেরকে চট্টগ্রামকে প্রাচ্যের রানী বলা হতো, আমাদেরকে বন্দরনগরী বলা হচ্ছে, কমার্শিয়াল সিটি বলা হচ্ছে। সব মিলিয়ে চট্টগ্রাম আসলে সবসময় সবাইকে টানে। চট্টগ্রাম একটা পর্যটন নগরী, কাজে চট্টগ্রামকে বাঁচাতে হবে। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি যখন সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছি 450 কোটি টাকার দেনা আমার এখন যে খালগুলো পরিষ্কার করবো, নালাগুলো পরিষ্কার আমার বিচারে এখন একটা চরম ইকোনমিক্যাল ক্রাইসিস। আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে প্রতিটি সংস্থা, অথচ সিটি কর্পোরেশনের যেদিকে দেখবেন বড় বড় কমার্শিয়াল বিল্ডিং গুলো আছে কিভাবে তারা নষ্ট করে দিয়েছে। আপনার ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটের মতো একটা মার্কেটে সেখানে মাত্র 7 থেকে 8 টাকা পার স্কয়ার ফিট ভাড়া ধরেছে। বড় বড় মেয়র যাদেরকে আপনারা মাথায় উঠে রেখেছে, তারা এক একটা বিল্ডিং দিয়ে রেখেছে 90 বছর 99 বছরের লিজ দিয়ে রেখেছে। ভাড়া কত? পার স্কয়ার ফিট 2 টাকা। কোথায়? জিএসির মোড়ে। একটা অবস্থা দাঁড়িয়েছে। আজকে আপনারা বহু বছর পরে 8 বছর পরে প্রিমিয়ার ইউনিভার্সিটির আমরা ফিরে পেয়েছি। আমি এবার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছি, অথচ সেটা সিটি কর্পোরেশনের 2016 পর্যন্ত ছিল। 16 সালে একটি পরিবারের সাথে সম্পত্তি হয়ে গেছে। প্রতিটি জায়গায় দুর্নীতি আজকে শেষ করে দিয়েছে। গত 16টি বছর প্রত্যেকটা সেক্টর আজকে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আজকে সিটি কর্পোরেশনে দেখুন 4 থেকে 5 কোটি টাকা আপনার ট্যালেন্ট খরচ। আমি আসার পর সেটা আজকে নিয়ে আমার কথা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত যতই বেশি হবে তত আপনি দেশ পরিচালনা কিংবা একটা সংস্থা পরিচালনা করাটা আপনার জন্য কঠিন।
আজকে আমরা এখান থেকে টাকা সাশ্রয় করে করে এই যে নালা নর্দমা পরিষ্কার, কারণ আমি জানি যে এই 3 থেকে 4 মাস পরে যেহেতু যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে এগুলো এই বছর হওয়ার সম্ভাবনা কম। সেটা সিডি এর কথা বলুন আর সিটি কর্পোরেশন মাত্র একটা বারেপাড়ার খাল, আর সব কাজগুলো সিডি করছে এবং পানি উন্নয়ন বোর্ডের কিছু রেগুলেটর সিস্টেম তারা করছে। তো এই 3-4 মাস আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই 3-4 মাস যদি আমরা ঠিক মতো নালা নর্দমা খালগুলো পরিষ্কার করতে না পারি তাহলে কিন্তু সামনের বর্ষাকাল আমাদের জন্য একটা অশনির সংকেত হিসেবে আসে। কাজে আমার মনে হয় এই সময়টাকে আমাদেরকে সবাইকে মিলে কাজ করতে হবে এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেবা প্রদানকারী সংস্থাগুলো সবাইকে একসাথে একই ছাতার নিচে থাকতে হবে। না হয় পরে চট্টগ্রামকে আমাদেরকে চট্টগ্রামের জায়গায় আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরা আবার বলছি যে হয়তো অনেকেই আছে বিজনেসম্যান, চট্টগ্রাম অনেক বড় ব্যবসায়ী আছে, আপনি যখন একটা ভালো কাজের কথা বলবেন ঠিক সময় মতো তাদেরকে পাওয়া যাবে না। আজকে যেমন আমি আস্কার দিঘির পার্ক দেখেন কত চমৎকার একটা দিঘি, এই যে আপনার ঢেবার পার্ক, বেলুয়ার দিঘি, আস্কার দিঘিটা যদি আপনি উন্মুক্ত করে দেন দেখবেন শহরের চেহারাটাই পাল্টে গেছে। আপনি দেখেন একটা গ্ল্যান্স দেখেন বসে কিভাবে দিঘি ভরিয়ে পরবর্তীতে এটাকে একটা বিশাল বিল্ডিং অট্টালিকা করা। আমি এদের সাথে কথা বলেছি, আমি দেখেছি, আমি বলেছি আমি এটা ওয়াকওয়ে করতে চাই, আমি এটাকে ওপেন করে দিতে চাই এবং সেখানে সবাই হাঁটবে ঘুরবে এবং রাতে সেখানে বাতি জ্বলবে এবং দেখার মতো। এবং আলটিমেটলি গিয়ে আমার কমপ্লিট প্রেশারের কারণে গিয়ে তারা আমার সাথে বসছে এবং আমি আশা করছি যে ফার্নিচার দোকানগুলো আছে, ফার্নিচার দোকানগুলোকে আমি বলে দিয়েছি অথবা রিহ্যাবিলিটেশন করে একটা দৃষ্টিনন্দন একটা দিতে সেটা ওয়াকওয়ে আমরা সেটা করব। আমি পরিবেশবাদী কিংবা আপনারা যারা এখানে সিটি প্ল্যানার আছেন এই ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন। এই ব্যাপারে আমরা চাই এগুলো করে দিতে দেওয়া। সেম টু আমরা ওই যে যেটা বলছি আপনার আগ্রাবাদে যাওয়ার এগুলো আমরা ওয়াকওয়ে করে দিতে চাই এবং সেখানে তার দৃষ্টিনন্দন বাচ্চাদের পার্ক সবই হবে। আরেকটা আমরা বলছি সেখানে এখন দেখেন টয়লেট ফ্যাসিলিটিস আছে, গ্রিন প্ল্যান্টেশন আছে, ড্রাইভিং স্পট আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কি চমৎকার এখন হয়েছে, লাইটিং আছে পুরো রাত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। এই ধরনের যেমন আমরা যেমন এই একটা পার্ক কথা ছিল বিপ্লব উদ্যান, দেখুন সেখানে কি পরিমাণ ডাকাতি হয়েছে, পিছনে দোকানে দিয়ে 14-15 টাকা নিয়ে নিচ্ছে, আবার ভেঙে দিয়ে সেটাকে আমরা ঘোষণা করেছি শুধু এটা সবুজ পার্ক হবে, সেখানে পার্ক হবে এবং গ্রিন প্ল্যান্টেশন হবে এবং সেখানে ওয়াকওয়ে থাকবে, মানুষ হাঁটবে ঘুরবে। আমবাগানের যে পার্কটি পার্ক করবে সেটাও আমরা শহীদ ওয়াসিম আকরাম পার্ক ঘোষণা করে দিয়েছি এবং আমরা আগ্রাবাদের যে শিশু পার্ক আছে সেটাও আমরা ওপেন করে দিয়েছি এবং আমি আরেকটা কমিটমেন্ট করেছি 41টি ওয়ার্ড 41টি খেলার মাঠ ইনশাআল্লাহ আমরা করে দেব এবং এর থেকে আমি 7টি খেলার মাঠ ইনশাআল্লাহ ভিত্তিপ্রস্তর স্থাপন করি এই 2 মাসের মধ্যে। এবং আরেকটা যেটা ওই যে 9 নং ওয়ার্ডে গিয়ে একটা মাঠ ভিত্তিপ্রস্তর করতে গিয়ে সেখানেও কিছু সন্ত্রাসী এটা করতে দেয়নি।